हेलो गाइस, वेलकम बैक ऑन माय चैनल। আর কাশ্মীর ট্রিপের সেকেন্ড পার্টের ব্লগটা নিয়ে চলে এসেছি। যদিও এই ব্লগটাও কিন্তু এন্ডিং পার্ট নয়, কারণ এত বড় ট্রিপ এত শর্টে হচ্ছে না, তাই জন্য আরও একটা পার্ট আসবে। আর যদি তোমরা সেটা দেখতে ইন্টারেস্টেড থাকো তো এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও। আর গার্ডেন ঘুরে তো আমরা ভালো লেগেছিলাম, মানে হোটেলে চলে গেছিলাম আর সেখানে রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে আমরা বিকেল বেরিয়ে গেছিলাম শিকারা রাইডের জন্য। বাট এই বিকেলটা না একটু সন্ধ্যের দিকে হয়ে গেছিলো, তাই জন্য আমরা শিকারা রাইড স্টার্ট করার কিছুক্ষণ পরেই সানসেট হয়ে যায় এবং চারিদিকটা একদম অন্ধকার হয়ে যায়। প্রথম তো আমি একটু ভয় পাচ্ছিলাম, বাট তারপরে যখন দেখলাম এত সুন্দর চারিদিকটা দেখতে লাগছে, ইট ওয়াজ অ্যামেজিং। একে একে হাউস বোটের লাইটগুলো জ্বলে উঠলো এবং সেই লাইটের রিফ্লেকশনে জলে পড়ে জলটা একদম টলমল করছিল। দারুণ এক্সপিরিয়েন্স। এবং ধীরে যখন আমাদের শিকারাটা একদম মার্কেটের ভেতরে ঢুকছিল, তখনও এক এক দোকানের এক এক রকম লাইটিং, সৌন্দর্য এবং সেটা ওয়াটারে রিফ্লেক্টেড হয়ে মানে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল। জলে আমি ভয় পাই, আমার হাইড্রোফোবিয়া আছে, বাট স্টিল আই এনজয়েড দ্য শিকারা রাইড সো মাচ। আর যারা না করেছে তারা হয়তো এই ফিলিংসটা এক্সপ্লেইন করতে পারবে না। এবার সবার মনে হবে যে এটা এমন কি, এটা একটা অদ্ভুত ফিলিং। চারিদিকের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে একটা ঠান্ডা, তার সঙ্গে মার্কেটের নানা রকম জিনিস, এত লাইটের ঝকমারি সৌন্দর্য, সব মিলিয়ে একটা মানে অদ্ভুত পরিবেশের সৃষ্টি করে, যেটা শুধুমাত্র সেখানে থেকেই ফিল করা যায়, বাইরে থেকে হয়তো অতটা এক্সপ্লেন করা যায় না। এবং আমার মনে হয় যে কাশ্মীরের যে কোনো জায়গার সৌন্দর্যটা না কোনো ফোন, কোনো ক্যামেরা কোনোটাই জাস্টিফাই করতে পারে না। যেটা জাস্টিফাই করতে পারে আমাদের দুটো চোখ। তাই চোখে না দেখলে এই সৌন্দর্য বলার মতো নয়। তো আমরা শিকারা রাইডে উঠেই না ফার্স্টে কাওয়াটি ট্রাই করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ ডেলিশিয়াস। তারপরে আমরা পনির পাকোড়াও ট্রাই করেছিলাম। তো কাওয়াটি যারা খেতে চাও আমি বলবো যে হ্যাঁ খেতেই পারো। আর আমরা কোন কাকুর থেকে খেয়েছি তার তো ফেসটা দেখিয়েই দিয়েছি। এরপরে শিকারা নিয়ে আমরা ধীরে চলে গেলাম মার্কেটের দিকে, যে আমরা কিছু শপিং করব। প্রথমে ইন্ডিয়ান হ্যান্ডলুম থেকে আমরা কিছু শপিং করেছি। এখানে দেখো আমি বসে বার্গেনিং করছিলাম। আর শিকারা রাইডের জন্য আমি একটু বলি যে শিকারা রাইডে আমাদের নিয়েছে 440 রুপিস, বাট অনেকেই আমাদের টিমের 250 বা 300-এ গেছে, বাট আমরা অলমোস্ট মোর দ্যান 3 আওয়ার্স ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের 440 চার্জ করেছে অ্যান্ড আই থিঙ্ক ইট জাস্টিফাইড। তো তোমরা এটা দেখে নেবে যে কে কীরকমভাবে বার্গেনিং করতে পারো, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে তোমাদের শিকারা রাইডের রেন্টটা। No, 550 is it? दीदी नहीं दूंगी। আর অ্যাজ ইউজুয়াল তানভীর দুষ্টুমি তো একদম জারি আছে। তো দোকানেরও সবাই ভীষণ ভালো ছিল, ওরা তানভীকে দেখে এত আনন্দ পেয়েছে, তানভীকে সাজিয়ে দিচ্ছিল, তানভী উৎপাত করছিল। আর এখানে এত সুন্দর কালেকশান ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছিলো যে যাই দেখছি মনে হচ্ছে কিনে নিয়ে চলে যাই, বাট সেটা তো আর পসিবল না। তো যা কিনেছি সেগুলো পরে কখনো শর্টসে দেখিয়ে দেবো, কারণ কাশ্মীরের এত বড় ব্লগ আছে যে সেগুলোতে আর কী কিনেছি সেগুলো আর দেখানো পসিবল হবে না। শপিংয়ের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে কাশ্মীর হোক, জম্মু হোক, যেখানেই হোক না কেন, সবসময় যেটা করতে হবে সেটা হলো বার্গেনিং করতে হবে। ওরা একটা এমন প্রাইস বলে যে অলমোস্ট হয়তো 3 টাইমস বেশিও বলে দিতে পারে। তো যেটা হয়তো 1500 বলছে, তোমরা ওটা 300-400 থেকেও স্টার্ট করতে পারো বার্গেনিং করা। তারপরে আস্তে হয়তো ওরা দেখবে অলমোস্ট ওই 700-800-এ সেই প্রোডাক্টটা তোমাকে দিয়ে দিচ্ছে। আর কিছু দোকানে হয়তো বার্গেনিং করেও তারা কম করে না। তো তোমার যদি মনে হয় যে দামটা তোমার জন্য জাস্টিফাই হচ্ছে না, দেন শপ করো না, মানে শপিং করবে না সেই দোকান থেকে। কিন্তু এখানে না এত হাই রেটেড মানে একটা প্রাইস লাগিয়ে রাখে বা ওরা চায় প্রথমে, যেটা কিন্তু একদমই জাস্টিফাইড নয়। এবং সেটার কারণও আছে যে এই পুরো কাশ্মীরটাই হচ্ছে ট্যুরিস্ট প্লেস, আর কোনো ওদের সেরকমভাবে যেহেতু আর্নিংয়ের ওয়ে নেই, পুরোটাই এটা ট্যুরিজমের ওপরেই চলে। তো সেই জন্য ওরা সবসময় ভাবে যে ট্যুরিস্টের থেকে যতটা বেশি পাওয়া যায়। বাট তুমিও তো তোমারটা ভাববে। তো যাই হোক, এটাই ছিল আমার একটা ছোট্ট সাজেশান বা টিপস। এরপরে এটা হলো নেক্সট ডে। আর সকালবেলায় উঠে দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে, আর চারপাশটা একদম নিরিবিলি শান্ত। বাট আমাদের টাইম হয়ে গেছে ঘুরতে বেরিয়ে পড়ার জন্য।
আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো সোনমার্গ। অ্যান্ড সোনমার্গের কথা বললেই আমার ফার্স্ট এটা মনে পড়ে যে একটা দুর্দান্ত শুটিং এক্সপিরিয়েন্স করেছি আমরা, যেটা সবসময় সিনেমায় দেখে থাকি। ওরকম একটা সিনেম্যাটিক ওয়েতে, সিনেম্যাটিক পিকচারে আমি এবং সমু এত সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করেছি। সেগুলো তোমরা তো শর্টসে কিছু দেখছোই, আর আরও দেখতে পাবে আগে আগে। আর এই দেখো আমরা বাসে উঠে পড়েছি এবং বাসেই আমাদের ব্রেকফাস্ট দিয়েছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে দুজন দিদিকে কিন্তু তানভি পেয়ে গেছে, তিথি আর খুশি। আর এনারা হলেন ওদেরই মা, এবং ওদের সাথেও বললাম না যে খুব ভালো রিলেশন হয়ে গেছিলো এবং পুরো ফ্যামিলি একটা বন্ডিং হয়ে গিয়ে আমরা সবাই একসাথে দারুণ দারুণ মজা করেছি। আর আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি আর আলুর দম। জাস্ট ইম্যাজিন এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে বাঙালির ফেভারিট খাবার লুচি আলুর দম। উফ, কি কম্বিনেশন, তাই না? চশমাটা খুলে নাও, তাহলে দেখা যাচ্ছে না চোখটা। করো। আর এখানে তানভি এত কায়দা করছিল, মানে গান শুনলেই তানভির অ্যাক্টিং, তানভির ডান্স, কিছু না কিছু একটা এক্সপ্রেশন দেওয়া শুরু হয়ে যায়। আর এরকমভাবে আমরা যখন ধীরে ধীরে সোনমার্গের দিকে এগিয়ে যাচ্ছি, প্রথমে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, বরফের চূড়াটা, যেটা দেখে মনে দারুণ দারুণ খুশি হচ্ছিল। ক্রমশ যেন সেই পাহাড়টা এগিয়ে আসছে আর আমি যেন সেই বরফটাকে ছুঁতে পারবো, এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এই ফিলিংটা যে কি অদ্ভুত, মানে বলে বোঝানো যাবে না। আর আমি বারবার করে একটা কথা বলবো, কাশ্মীর এতই সুন্দর, এতই সুন্দর, যে সৌন্দর্য কখনোই ক্যামেরায় বন্দি করা যায় না। তা শুধু মনের ক্যামেরায় বন্দি হয়ে থাকতে পারে, বা মনে যে ছবি তুলে রাখবে সেই ফ্রেমেই থাকতে পারে, তাছাড়া কিন্তু পসিবল নয়। আর কাশ্মীরে এই যে সুন্দর সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দূরে বরফ ঢাকা পাহাড়, বলো তো এটা দেখে কি কেউ সুইজারল্যান্ডের থেকে কম বলবে? মানে সুইজারল্যান্ডের গ্রামগুলোকে দেখে আমরা যে উফ আহ মুখ থেকে যে এক্সপ্রেশনগুলো বেরোয় আমাদের, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেই আছে। তাই জন্যই বোধহয় কাশ্মীরকে ভূস্বর্গ বলে। সত্যি, স্বর্গ তো কখনো দেখিনি, বাট স্বর্গের মতোই সুন্দর। আর এই নদীটা দেখে যেন আমি আমার হাজব্যান্ডকে কি বলছিলাম, আমি বললাম যে আমি যদি কোনো ফিল্মের ডাইরেক্টর হতাম, তাহলে আমার হিরোইনের এন্ট্রেন্স কিন্তু এই নদীর পাড়ে পাহাড়ের নিচে একদম ঘোড়া ছুটিয়ে হিরোইন আসছে, এরকম একটা এন্ট্রেন্স থাকতো। তো যাই হোক, এইসব বলতে বলতে দেখো দূরের পাহাড় কিন্তু ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছে, আর দূরের বরফগুলো একসময় হাতের নাগালে চলে এসেছে। তো চলো তোমরাও আমার সাথে এনজয় করো। তো ফাইনালি আমরা সোনমার্গে পৌঁছে গেছি। আর সোনমার্গে পৌঁছে যাওয়ার পরে আমরা যেহেতু বাসে গেছিলাম, তো বড় বড় গাড়িগুলো ওখানে ঢুকতে পারা যায় না, তো সেই জন্য ছোট ছোট লোকাল গাড়ি বা ট্রাভেলার্সে তোমাদের ভাড়া করতে হবে। আর যদি তোমরা কোনো ট্যুর কোম্পানির সাথে যাও এবং তারাই ট্রাভেলার প্রোভাইড করে, দেন ওয়েল অ্যান্ড গুড। আর যদি সেটা পসিবল না হয়, তোমাদের যদি নিজেদেরকে হায়ার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমাদের সোনমার্গের সমস্ত সাইট সিন করানোর জন্য এক একটা টাটা সুমো ভাড়া নিয়েছিল 3500, আর তাতে ওরা 7 জন করে প্যাসেঞ্জার নিয়েছিল। তো ইচ পারসন আমাদের পড়েছে 500 করে। তো আমি আর সৌম্য যেহেতু ছিলাম, তো আমাদের 1000 রুপিস পড়েছে পুরো সোনমার্গটা ভিজিট করতে। আর বরফে ওঠার জন্য তোমাকে শ্যুজ রেন্টে নিতে হবে, তো এই শ্যুজগুলোর দাম নিয়েছিল আমাদের 100 রুপিস করে। তো ইটস রিজনেবল। আর যদি তোমরা কেউ চাও যে এরকম সুন্দর ভিডিও বা ফটো তুলে আনবে, তাহলে সেখানেও ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার অ্যাভেলেবেল থাকে, বাট সেক্ষেত্রেও তোমাদের বার্গেনিং করতে হবে। তো আমার 40 কপিস ফটো আর তার সঙ্গে প্রায় 10টার মতো এরকম শর্টস, এই টোটালটা নিতে ওরা আমার কস্টিং দিয়েছিল 1600 রুপিস। তো 1600 টাকায় ওরা এত কিছু দিয়েছে। আর এটা দেখো, এটা হলো সিন্ধু নদী, যেটা হলো শুরু বা স্টার্টিং পয়েন্ট বলতে পারো। এটা হলো সিন্ধু নদের সেই জায়গাটা, যেটা সোনমার্গেই আছে।
বাট তোমাকে ট্রাভেলার ওই বরফের জায়গা থেকে নিয়ে এসে আর একটা জায়গায় দেখাবে। এবং এই জায়গাটা হলো কাশ্মীরের লাস্ট গ্রাম, এবং এটা এত সুন্দর মানে বলে বোঝানোর মতো নয়। আসলে কোনটা কি সুন্দর বলবো না সেটাই বুঝে উঠতে পারছি না, আর ভাষাও খুঁজে পাচ্ছি না। সুন্দর, অপূর্ব, অভূতপূর্ব, আর কী বা বলে এক্সপ্লেন করতে পারি। এখানে আমার হাজব্যান্ড যখন ছবি তুলছিল না, তখন ভাবছিলাম যে সত্যি বোধহয় এ সুন্দর, কারণ আমার হাজব্যান্ডকে আজ অবধি আমি কোনো কিছুর বা কারোরই ছবি তুলতে দেখিনি। তো ও যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের বা আকাশের ছবি তুলছিল, তখন মনে হলো যে না, সার্থক হয়েছে আমার ঘুরতে আসাটা, কারণ ওর মনে হয়েছে যে এটা সত্যিই সুন্দর, এটাকে বোধহয় ক্যামেরায় বন্দি করে রাখা উচিত। আর দেখো চারপাশে এরকম বরফ, সামনে এরকম ঢাকা পাহাড়, আর তার মাঝখানে বসে আমরা আমাদের লাঞ্চ করছি। আর সেদিন আমাদের লাঞ্চে দিয়েছিল ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের ঝাল, আর তার সঙ্গে ভাত। আর এখানে তো তানভি স্টান্ট শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা আসলেই না মনটা খারাপ হয়ে যায়। মানে এত সুন্দর চারিদিকটা, ছেড়ে যেন আর বাড়িতে যেতেই ইচ্ছা করে না। তাও কি করার, আর ফিরে তো যেতেই হবে। আর ফেরার পথে এরকম একটা মিডওয়ে রেস্টুরেন্ট বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে সবাই একটু পছন্দ মতো চা, কফি, স্ন্যাক্স নিয়েছিল। এবং সেখানে দাঁড়িয়েও না আমি ভাবছিলাম যে চারিপাশটা কত সুন্দর না। এরকম একটা রেস্টুরেন্ট যদি আমার থাকতো, আমি বোধহয় সারাদিন ওখানে বসে বসে কাটিয়ে দিতাম। হাই, আজকে হলো শ্রীনগরে আমাদের 3rd ডে, আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো গুলমার্গ। তো গুলমার্গ কারা কারা দেখেছো বলো তো? গুলমার্গের ব্যাপারে কি কি কনসেপশন আছে, সমস্ত কনসেপশন চলে যাবে যখন হচ্ছিল গুলমার্গে পৌঁছাবে। তো আমার একটা মোশন সিকনেস আছে, তো গুলমার্গের রাস্তাটা যেহেতু একটু গোল গোল করে ঘুরতে হয়, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই বেশি ভিডিও করতে পারিনি। তবে আসল জায়গায় গিয়েই কিন্তু ঠিকই ভিডিও করেছি, রাস্তাটায় আর অতটা ভিডিও করতে পারিনি। গুলমার্গের ব্যাপারে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যে গুলমার্গে এরকম বাসে করে যাওয়ার পরে একটা জায়গায় বাসটাকে তোমাদের ছেড়ে দিতে হয়, এবং সেক্ষেত্রে তোমাদেরকে আবার এরকম ছোট ট্রাভেলার বা টাটা সুমো করেই আগে এগোতে হবে। এবং সেক্ষেত্রেও তোমাদের ওরকমই কস্টিং পড়বে, যে 6 জন থেকে 7 জন ওরা নেবে। এবং সেক্ষেত্রে ওরা চার্জ করেছিল মনে হয় 3000 রুপিস। এবং তার জন্য যদি তোমাদের কাছে 6 জন থাকে তাহলে 500 টাকা করে, এবং 5 জন থাকলে তোমাদের 600 টাকা, এরকমভাবে পার হেড চার্জ পড়ে। এবং আর একটা কথা, যে গুলমার্গে যারা দেখতে চাও একদম ওপর থেকে পুরো জায়গাটা পুরো সুন্দর, মানে পাহাড়ের সৌন্দর্যটা, তাহলে তারা আগে থেকে গন্ডোলা বুক করে রাখবে, মানে যেটাকে রোপওয়ে বলা হয়। তো সেটা দুটো টিকিট পাওয়া যায়, ফেজ 1, ফেজ 2। ওটার টিকিটের দাম বোধহয় 3500 এবং 2500। যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন বা নলেজ ছিল না, সেই জন্য আমরা কিন্তু কিনতে পারিনি। क्या बोला भैया इसका? कश्मीरी कुलचा यहाँ का फेमस है। আমরা একদম টপমোস্ট জায়গায় পৌঁছে গেছি গুলমার্গের। এখানে আমরা একটা দেখলে কাশ্মীরি কুলচা, মানে নারকোলের একটা সন্দেশ টাইপের বা চকলেট টাইপের বলতে পারো, এটা খেয়েছিলাম, ভীষণ টেস্টি। এবং এটা ওরা বাদাম টাদাম দিয়ে করে অ্যাকচুয়ালি বডি হিটটা রাখার জন্য। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা স্কেটিং করতে চাইছো, অনেক সময় দেখবে নিচেও স্কেটিং করার জায়গা আছে, বাট আমি বলবো যে তোমরা একদম ওপরের টপে পৌঁছে যেখানে গলফ ক্লাব আছে সেখানে এসে তোমরা স্কেটিং করো। সেক্ষেত্রে স্কেটিংয়ের প্রাইসটা একটু কম হয়ে যায়, ওই 700-800 টাকা, বা অনেকে 600 টাকাতেও করেছে, কেউ 500 টাকাতেও করেছে। এটা ডিপেন্ড করে যে তুমি কতটা টাইম করছো এবং কতটা ভালো বার্গেনিং করতে পারছো। তো আমাদের একজন দাদা কিন্তু 1500 দিয়ে নিচে করেছিল, তো তার পুরোটাই লস, বুঝতেই পারছো। আর এখানে দেখো আমরা যখন গেছি, এখানে কিন্তু স্নোফল হওয়া শুরু করেছিল, এবং ইট ওয়াজ আনপ্রেডিক্টেবল, কারণ এটা স্নোফলের কোনো টাইমিংই ছিল না। তবে স্নোফলটা ভীষণই হালকা ছিল, বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিলো বেশিটা বৃষ্টিই পড়ছে। আর তারপরে আমি এত ঠান্ডায় জমে গেছিলাম, বলছিলাম গরম কিছু খেতে হবে, তো কি খাবো, গরম গরম পপকর্ন খাচ্ছিলাম, তারপরে গরম গরম আর একদম ঝাল ঝাল ম্যাগি নিয়ে নিয়েছিলাম। তানভি তো খেতে পারিনি, আমি খেয়েছি। এরপরে আমরা চলে গেলাম গুলমার্গ থেকে এমন একটা পয়েন্টে
যে পয়েন্টটা কিন্তু সবাই চেনে, কারণ এটা হলো সেই জয় জয় শিব শঙ্কর এই গানটা যেখানে শুটিং হয়েছিল সেই শিব মন্দিরে। এবং প্রথমে না আমি ভাবছিলাম যে এতটা উঠবো কি উঠবো না, তারপরে ভাবলাম না, বৈষ্ণব দেবীতে ভৈরবনাথেও যাওয়া হয়নি, তারপরে টিউলিপ গার্ডেনের দিন শঙ্করাচার্য টেম্পেলেও যাওয়া হয়নি, আজকে কিন্তু আর শিব মন্দিরে না করলে চলবে না, না হলে মহাদেব কিন্তু আমার উপরে খুব রেখে যাবে। তো হর হর মহাদেব। দারুণ দারুণ মানে সুন্দর, মন্দিরের চারিদিকে বরফ জমে আছে আর মাঝখানে এরকম মহাদেব বসে আছেন। আমি ভাবছিলাম যে ওয়াও, মানে কোথায় পৌঁছে গেছি। আর ছোটোবেলার মতো দেখো সেই এক্সপিরিয়েন্সটা মানে এখনও ভুলিনি। মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে কি না দেখছিলাম যে এত ঠান্ডায় মুখ থেকে ধোঁয়া তো বেরোবে। তো এখানেও দেখো চারিপাশে এত বরফ, এত সৌন্দর্য, ঠান্ডায় কাঁপছে, আর তার মধ্যে বসে আমরা লাঞ্চ করছি। এই এক্সপিরিয়েন্সগুলোকে না কোনো পয়সা বা কিছু দিয়ে কেনা যায় না, এই এক্সপিরিয়েন্সগুলো মূল্যহীন। তো তারপরে আমরা একদম গুলমার্গের লাস্ট পয়েন্টে চলে এসেছিলাম, যেটাকে সিটি ভিউ বলে বা ভিউ পয়েন্টও বলতে পারো, যেখান থেকে পুরো কাশ্মীরটাকে দেখা যায় এবং অভূতপূর্ব সুন্দর। বাট সেদিনকে একটু মেঘলা ওয়েদার ছিল বলে ক্যামেরায় বোধহয় অতটা ভালো আসেনি। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমরা নিচের দিকে যখন নামতে শুরু করেছি তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও আমরা যাওয়ার পথে একটা জায়গা দেখেছি যেখানে অ্যাপেল ভ্যালি ছিল। এই গাছগুলোতে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট পাতা হয়েছে। এখন তো অ্যাপেলের টাইম নয়, এই মার্চ এপ্রিলটা হয় টিউলিপের টাইম, আর সেপ্টেম্বর অক্টোবর আসলে হয় অ্যাপেলের টাইম। তো তবুও ওদের কাছে তো অ্যাপেল স্টোর থাকেই। তো এখান থেকে আমরা একদম ফ্রেশ অ্যাপেল জুস খেয়েছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ডেলিশিয়াস অ্যান্ড ইয়াম্মি। তো বৃষ্টি ভেজা পায়, এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরে গেছি, আর নেক্সট ডেতে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্রীনগর থেকে পেহেলগাঁও। তো পেহেলগাম হলো কাশ্মীরের প্রথম গ্রাম যেটা তৈরি হয়েছিল, তাই পেহেলাগাঁও থেকেই পেহেলগাম, ইফ আই এম নট রং। যদি আমি ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আমার মিস্টেকটা কারেক্ট করে নেব। এখানে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই যে নিচের রাস্তাটা দেখলে ব্রিজের, তো এখানে প্রচুর আর্মি চেকিং ছিল। আমরা ভাবছিলাম যে কি হলো, এত আর্মি চেকিং, এত কিছু কেন হচ্ছে। তো আমরা যখন ফাইনালি পেহেলগামে পৌঁছালাম, আমরা জানলাম যে ওখানে একজন টেররিস্ট ধরা পড়েছে, যাকে শ্যুট অ্যাট সাইট এনকাউন্টার করা হয়েছে। জাস্ট ইম্যাজিন। তো যাই হোক, যাওয়ার পথে আমাদের এই জাফরানের যেখানে দোকান আছে, এইখানে না অরিজিনাল জাফরান পাওয়া যায়। তো সেখান থেকে আমরা প্রথমে কাওয়াটি খেলাম, তারপরে আমি এরকম একটা মিক্সড ড্রাই ফ্রুটসের প্যাকেট নিয়েছিলাম যেটার দাম নিয়েছিল 200 রুপিস। 2 গ্রাম জাফরান নিয়েছিলাম যার দাম নিয়েছিল 500 রুপিস। আর নিয়েছিলাম ওই শিকারাটা, এই শিকারাটার দাম না 250 চেয়েছিল, বাট ফাইনালি 50 রুপিসে আমরা নিয়েছি। আর ফাইনালি আমরা পেহেলগামেও পৌঁছে গেছি। আর এটা দেখো, এটা হলো লিডার নদী। এই লিডার নদীর ধার দিয়েই আমরা এগিয়ে চললাম পেহেলগামে। আর পেহেলগামে গিয়ে আমি আমার হোটেলে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলের নাম গ্রিন হেভেন। সত্যি এটা হেভেন। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা এত বেশি না যে আমার মনে হচ্ছিল হোটেল ছেড়ে আর কোথাও ঘুরতে যাব না। আর তানভি তো দারুণ আনন্দ পেয়েছে, কারণ এখানে সামনে এত বড় একটা বাগান দেখেছে। বাট যেটা প্রবলেম, যে ওই
ব্যানারটা নাকি এত হাওয়া দিয়েছে যে ব্যানারটা মানে ছিঁড়ে গেছে, তাই জন্য নামটা তোমরা হয়তো ভালো করে দেখতে পাওনি। আর এটা হলো পেহেলগামে আমাদের হোটেলের রুমটা, পরে একটু ভালো করে দেখিয়ে দেবো, বাট জাস্ট ভিউটা দেখো। তো আজকে এই ভিউটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকো, সাথে থাকো, আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই।